দুই সেকশনে কি আছেন? জি স্যার। রেসপন্স করেন তো যে কোনো একজন করে। ওকে, আমরা কিন্তু শুরু করলাম। আজকের ক্লাস থেকে মোটামুটি 90% কোশ্চেনই আসবে। যে ম্যাথগুলো দেখাবো এই টাইপের ম্যাথগুলোই আসবে, হয়তো মান সেন্স থাকবে। ঠিক আছে, এর জন্য হচ্ছে এই। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলেন। অন্যদের কি সমস্যা হচ্ছে? স্যার আমার মোবাইলেও একই দেখা যায়। আচ্ছা, পরে আমি এই পিডিএফটা দিয়ে দেবো, আপনারা শুধু এখন একটু দেখে নেন। এটা আমি হাতে করে রাখছি তো, মানে ম্যাথ বোঝানোর জন্য, পরে এটা পিডিএফ দিয়ে দেবো, সমস্যা নেই, শুধু বোঝেন। প্রথম ক্লাসে আমরা একটা স্লাইড দিয়েছিলাম, ওই স্লাইডটা কি সবাই পড়ছেন? একটা স্লাইডই দেওয়া হয়েছিল। ওই স্লাইড থেকে মোটামুটি থিওরি সবগুলো আসবে। আমি তারপরে আরো কিছু থিওরি বলে দিচ্ছি আমার ক্লাস শুরুর আগে। কি কি থিওরি পড়বেন? হ্যাঁ হ্যাঁ, কি কি থিওরি পড়বেন তো লিখে রাখেন। পড়বেন যে হোয়াট ইজ ফেজর, হোয়াট ইজ সাইনোসয়েডাল সিগন্যাল, ল্যাগিং সিগন্যাল কি, লিডিং সিগন্যাল কি, মোটামুটি এগুলো পড়লেই হবে। বুঝছেন কি 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 বললাম? যে প্রথমে, হ্যাঁ প্রথমে পড়বেন হচ্ছে ফেজর কি, তারপরে একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো, ওই অ্যাসাইনমেন্টেও লেখা থাকবে। আমরা হচ্ছে আজকের ক্লাসটা শুরু করি। দেখেন, প্রথমে হচ্ছে কেভিএল। কেভিএল জানেন না আপনারা? এটাও কিন্তু আপনাদের হচ্ছে ইসে আসবে, থিওরিতে আসবে, যে এক্সপ্লেইন কেভিএল অ্যান্ড কেসিএল। আমি সংক্ষেপে বলে দিচ্ছি, আপনারা একটু বিস্তারিত পড়ে নেবেন। কেভিএলটা কি? কোনো একটা সোর্স, ধরলাম ভিএসটা কি আমাদের সোর্স, কোনো একটা সোর্স যেই পরিমাণ ভোল্টেজ সাপ্লাই দেয়, ওই সার্কিটে যতগুলো ইম্পিডেন্স থাকে সেই ইম্পিডেন্সে সেই পরিমাণ ভোল্টেজ ড্রপ হয়। বোঝা গেল কি? অর্থাৎ যেই পরিমাণ ভোল্টেজ সাপ্লাই দিবে সার্কিটে ঠিক সেই পরিমাণ ভোল্টেজই ড্রপ হবে। এখানে আমাদের সাপ্লাই ভোল্টেজটা হচ্ছে কি ভিএস, আর ড্রপ হচ্ছে কোথায়? যে জেড অন আর জেড টু তে ড্রপ হচ্ছে। ধরলাম জেড অনে ড্রপ হচ্ছে ভি অন, জেড টু তে ড্রপ হচ্ছে ভি টু। তাহলে কেভিএল অনুসারে কি হবে? ভিএস ইজিক্যাল টু ভি ওয়ান প্লাস ভি টু। ঠিক আছে, যদি কেভিএল এক্সপ্লেন করতে বলে তাহলে আপনারা সংজ্ঞাটা দিবেন, সাথে সার্কিটটা আগে দেখাই দিবেন যে ভিএস ইজিক্যাল টু ভি ওয়ান প্লাস ভি টু। তাহলে কেসিএলটা কি? কারশফ কারেন্ট ল। কোন একটা নোড, এই যে ধরলাম নোড এ, এই নোডে কারেন্ট ইন্টার করতেছে কে কে? আই ওয়ান আর আই টু, আর লিভ করতেছে কে? আই থ্রি। তাহলে কেসিএল কি বলে? কোনো একটা নোডে যেই পরিমাণ কারেন্ট ইন্টার করে ঠিক সেই পরিমাণ কারেন্ট লিভ করে। তাহলে কি হবে? এই যে আই ওয়ান আর আই টু কি ইন্টার করতেছে, আর আই থ্রি লিভ করতেছে। তাহলে আই ওয়ান প্লাস আই টু ইজিক্যাল টু আই থ্রি। অথবা কোনো একটা নোডে সবগুলো কারেন্টের যোগফল হয় শূন্য। যেগুলো ইন্টার করতেছে তাদের যদি আমরা প্লাস ধরি, যেগুলো লিভ করতেছে তাদেরকে আমাদের কি ধরতে হবে? ঋণাত্মক ধরতে হবে। তাহলে এই তিনটার যোগফল হবে শূন্য। এখন বলেন কেসিএল আর কেভিএল এ কি কারো কোনো সমস্যা আছে? এই দুইটা কিন্তু পরীক্ষায় আসবে, এক্সপ্লেইন কেভিএল এন্ড কেসিএল। জি না স্যার। ঠিক আছে, তাহলে আমরা পরের টপিকে যাই। এই যে 3 নাম্বার ম্যাথ, এই টাইপের একটা ম্যাথ পরীক্ষায় আসবে, হয়তো মান সেম থাকবে না। দেখেন, প্রথমে আমাদের কি ভিএস দেওয়া আছে। ভিএস কত দেওয়া আছে? 50 কস অফ 100t। তাহলে এটা কি কি ফর্মে দেওয়া আছে বলেন তো? এটা সাইনোসয়েড ফর্মে দেওয়া আছে। তাহলে একে যদি আমরা ফেজর করি তাহলে কি হবে? 50 রেক্টাঙ্গেল 0। আর হচ্ছে কি দেওয়া আছে? একটা রেজিস্টর দেওয়া আছে যার মান 20 ওহম, একটা ক্যাপাসিটর দেওয়া আছে কত ওহম, কত 10 মাইক্রোফ্যারাড, আর একটা ইন্ডাক্টর দেওয়া আছে হচ্ছে 20 মিলি হেনরি। তাহলে দেখেন এখানে আমাদের ফ্যারাডে দেওয়া আছে আর হেনরিতে দেওয়া আছে, কিন্তু আমাদের এর ইকুইভ্যালেন্ট কি নির্ণয় করতে হবে? ইম্পিডেন্স নির্ণয় করতে হবে। তাহলে এক্সএল মানে কি আমরা জানি বলেন তো? এক্সএল মানে কি? ওমেগা এল। তাহলে ওমেগার মান কত? এই যে আমাদের যে 100, এটাই হচ্ছে আমাদের ওমেগা। তাহলে ওমেগা আর এল এর মান কত দেওয়া আছে? এই যে 20 মিলি হেনরি, এর জন্য 20 ইন্টু 10⁻³ তাহলে আমরা যদি সব গুণ করি আসবে 2। অনুরূপভাবে আমাদেরকে এই যে ক্যাপাসিট্যান্স দেওয়া আছে, এর ইকুইভ্যালেন্ট আমাদের রিঅ্যাকট্যান্স নির্ণয় করতে হবে। তাহলে এক্সসি মানে কি? 1/ωc। তাহলে এটা যদি আমরা নির্ণয় করি আসবে কত? 1 ওহম। তাহলে আমরা কি জানি বলেন তো? এই যে ক্যাপাসিট্যান্সের আগে কিন্তু মাইনাস জে দিতে হয়, আর ই করতে হয় কি, আর হচ্ছে ইন্ডাক্টরের আগে প্লাস জে দিতে হয়।
এটা থেকে এটা বুঝছেন কি? জি স্যার। তাহলে হচ্ছে আমরা কি পুরো ইকুইভ্যালেন্ট সার্কিটে প্রকাশ করলাম। এখন হচ্ছে যে ওহমস ল অনুসারে তড়িৎ প্রবাহ I ইকুয়াল টু কত? ভি বাই জেড। ভি দেওয়া আছে, জেডও দেওয়া আছে, দুইটা ভাগ করে দিলেই আমাদের হয়ে গেল। এই অঙ্ক বুঝতে কারো সমস্যা আছে? একদম সহজ ম্যাথ কিন্তু। এই ম্যাথ যদি কেউ পরীক্ষায় ভুল করেন সে পাশই করতে পারবেন না। বুঝতে পারছেন কি? ওকে স্যার। তাহলে আমরা পরের ম্যাথে গেলাম। তারপর বলেন। স্যার স্যার এটাতে কি ফ্রিকোয়েন্সি দেয়া থাকবে কি? হ্যাঁ হ্যাঁ, এই যে আমাদের ভিএস দেওয়া আছে, যে এই যে ভিএস থেকে আমাদের ফ্রিকোয়েন্সি, এই যে ওমেগার মান দেওয়া আছে, এই যে এটার ওমেগা 100 হচ্ছে ওমেগা, এটা হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। বুঝতে পারছেন? জি ওটা স্যার। আমাদের দেখে নিতে হবে। এখানে পরীক্ষায় কিন্তু 100 জায়গায় 200 থাকতে পারে, তখন কিন্তু এল কে আর এই যে ওমেগার কিন্তু মান চেঞ্জ হয়ে যাবে তখন। এটা পরীক্ষায় কিন্তু ভালো করে খেয়াল করবেন। পরের ম্যাথ দেখেন, পরের একই ম্যাথ কি বলছে, এখানে ভিএস কত দেওয়া আছে বলেন তো? 20 cos of 10t minus 15। তাহলে এখানে ওমেগার মান কত বলেন তো? 10। 10 হ্যাঁ, তাহলে এটাকে আমরা ফেজর ফর্মে লিখি। তাহলে এই যে এভাবে লেখা যায় 20 রেক্টাঙ্গেল মাইনাস 15, আর আমাদের রেজিস্ট্যান্সের মান দেওয়া আছে 50 ওহম, আর হচ্ছে একটা ক্যাপাসিট্যান্স দেওয়া আছে কত? 5 মিলিফ্যারাডে, আর হচ্ছে ইন্ডাকটেন্সের মান দেওয়া আছে 10 ওহম। অনুরূপভাবে আমাদের কি নির্ণয় করতে হবে বলেন তো? ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স আর ইকুইভ্যালেন্ট রিঅ্যাকটেন্সের মানগুলো নির্ণয় করতে হবে। এক্সএল মানে ওমেগা এল, এক্সি মানে 1 বাই ওমেগা সি। নির্ণয় করলাম, এটাকে দেখানো দরকার আছে কিভাবে আসলো দেখেন। তারপরে হচ্ছে আমরা মানগুলো বসাই দিলাম, এই যে এখানে মানগুলো বসাই দিলাম। আমাদের কোশ্চেনে কি চাইছে? জাস্ট হচ্ছে 10 হেনরির অ্যাক্রসে ভোল্টেজ কত। দেখেন এই দুটো প্যারালালে আছে না, প্যারালাল এই দুটো কি সমান ভোল্টেজ। হ্যাঁ প্যারালাল আছে। হ্যাঁ, প্যারালালকে আমরা এই যে একটা বানালে হয় -25, যে কিভাবে বানাই আমি এখানে দেখাই দিয়েছি, আপনারা নিজেরাও জানেন। ঠিক আছে, এটা ডিরেক্ট ক্যালকুলেটরে করা যায়। তাহলে এখন আমার কি, জাস্ট এই 25 এর অ্যাক্রসে ভোল্টেজ নির্ণয় করলেই হলো। ভোল্টেজ ডিভাইডার রুলসটা কি? যার অ্যাক্রসে ভোল্টেজ নির্ণয় করবে সে থাকবে উপরে, আর বাকি দুইটার যোগফল থাকবে নিচে, আর নিচে টোটাল ভোল্টেজ দ্বারা গুণ হবে। এই যে তাহলে আমরা নির্ণয় করতেছি হচ্ছে যে আরপির অ্যাক্রসে, আমরা আরপির মান নির্ণয় করছি হচ্ছে -25 তে, এটা উপরে দিছি, আর নিচে 50 -25 তে, মানে দুটো যোগ করছি আর টোটাল ভোল্টেজ দ্বারা গুণ করছি। এটাই বুঝছেন কি? यस স্যার। এই দুটো ম্যাথে কারো সমস্যা আছে? বলেন। জি না স্যার। পরেরটাই গেলাম আমরা। প্রত্যেকটা ম্যাথ কিন্তু পরীক্ষায় আসবে, বারবার বলতেছি। স্যার সমস্যা নাই, তবে একটা প্রশ্ন ছিল আর কি। হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার ওই যে রেজিস্ট্যান্সের কারেন্টটা বার করে যদি আমরা ওটা ভোল্টেজ একেবারে বার করে একজন যদি কথা বার করি। হ্যাঁ, অন্যভাবে করা যাবে। আপনারা কি বলতে, আমি সবচেয়ে সহজটা দেখাই। স্যার ওই যে কালকে গতকাল ক্লাসে যে ল্যাব ক্লাসের মধ্যে দেখাইছে যে কারেন্ট বের করে আমরা অরিজিনাল মান বার জানা, কারণ হচ্ছে হ্যাঁ, ফ্রিকোয়েন্সির সাথে সমস্যা অনেক নাই। সময় পরিবর্তন। আমি যেভাবে দেখাইছি এইভাবে যে করতে হবে এরকম না। আপনারা কি করবেন, টোটাল কারেন্ট বের করতে পারবেন না? টোটাল কারেন্ট বের করে এই যে ভোল্টেজ রেজিস্টরকে গুণ করলেও ভোল্টেজের মান বের হবে, সমস্যা নেই। যেভাবে পারেন করবেন, অ্যান্সার মিললেই হলো। দেখেন, এখন বলেন তো সুপার নোড, সুপার নোডটা কি, যেগুলো এখন বলেন তো? সুপার নোড কি কেউ পারবেন? আগে বলেন নোড কি, নোড কি? স্যার মিলিত স্থান। স্যার দেখেন নোডটা, রেজিস্ট্যান্সের সাথে আপনার ভোল্টেজ সোর্স থাকবে। হ্যাঁ আগে শোনেন নোডটা কি। নোডটা হচ্ছে যেখানে দুইয়ের অধিক এলিমেন্ট যুক্ত থাকে সেটা হচ্ছে নোড। এই পয়েন্টটা দেখেন, এটা কিন্তু নোড না, এখানে মাত্র দুইটা এলিমেন্ট যুক্ত হয়েছে, 4 আর 17 5। আর হচ্ছে দেখেন দুইয়ের অধিক এলিমেন্ট যুক্ত থাকলে নোড হবে। এই যে ভি ওয়ানে কয়টা এলিমেন্ট যুক্ত আছে বলেন তো? এই যে একটা, দুইটা, তিনটা। তারপরে ভি টু তে কয়টা এলিমেন্ট যুক্ত আছে? তিনটা। অর্থাৎ দুইয়ের অধিক এলিমেন্ট যুক্ত থাকলে তাকে আমরা কি বলি? নোড বলি। ঠিক আছে। আর সুপার নোডটা কি? এই যে দুইটা নোডের মাঝখানে শুধুমাত্র যদি ভোল্টেজ সোর্স থাকে তাকে বলা হয় সুপার নোড। এর সাথে কোনো রেজিস্টর থাকা যাবে না। বুঝতে পারছেন কি? তাহলে সুপার নোডটা কি? দুইটা নোড, এই দেখেন ভি ওয়ান আর ভি টুর মাঝে কি আছে বলেন তো? শুধুমাত্র একটা ভোল্টেজ সোর্স আছে না? জি জি জি। হ্যাঁ, এর সাথে ধরেন কোনো যদি একটা রেজিস্টর থাকতো তাহলে কিন্তু এটা সুপার নোড হইতো না। তাহলে সুপার নোড হওয়ার শর্তই হচ্ছে দুইটা নোডের মাঝখানে কি থাকা লাগবে? শুধুমাত্র একটা ভোল্টেজ সোর্স। তাহলে সুপার নোড থাকলে কিভাবে আমাদের সলভ করতে হয় সেটা দেখেন।
তাহলে আমাদের এই কোশ্চেনে কি চাইছে বলেন তো, এই যে V1 আর V2 এর মানই চাইছে, আর কিছু চাই না। দেখেন সুপার নোট করার সময় যে দুইটা নোট, তাহলে নোট সুপার নোট কার কার মধ্যে আছে, V1 আর V2 এর মধ্যে। V1 এই মাইক অফ করেন, একদম মাইক চালু আছে কারণ। তাহলে V1 আর V2 এর মধ্যে কি আছে, একটা ভোল্টেজ সোর্স আছে, এর জন্য এটা একটা সুপার নোট তৈরি হয়েছে। তাহলে প্রথমে আমরা সুপার নোটের ইকুয়েশনটা লিখবো। দেখেন এখানে V1 এর সাথে কি আছে, পজিটিভ লাগানো আছে না, এটা কিন্তু পজিটিভ, আর এটা হচ্ছে নেগেটিভ। তাহলে আমরা কি লিখবো, যে V1 মাইনাস V2 ইকুয়াল টু কত লেখা যায়, তাহলে বলেন তো, এই ভোল্টেজ সোর্সের মান। এই V1 মাইনাস V2 মানে 50 রেক্টাঙ্গেল 60, ঠিক আছে। তারপরে সুপার নোটকে কি বলবো, সুপার নোটকে শর্ট করে দেবো, সুপার নোটকে শর্ট করে দিয়ে একটা নোট কল্পনা করবো, তারপরে আমরা হচ্ছে KCL ইউজ করব। বুঝছেন কি, প্রথমটা কি বুঝছেন, এই ইকুয়েশনটা যে লিখলাম সুপার নোটে, এটা বুঝতে কারো সমস্যা আছে? কিভাবে লিখলাম, এই যে V1 মাইনাস V2 ইকুয়াল টু 50 রেক্টাঙ্গেল 60। তারপরে আমাদের পরের স্টেপটা কি, নোডে যে সুপার নোটকে আমরা শর্ট করে দেবো, শর্ট করে দিয়ে একটা নোট কল্পনা করে আমাদের সলভ করতে হবে। তাহলে আমরা ধরবো হচ্ছে সহজ হিসাবে, প্রত্যেকটা নোট থেকে আমরা ধরবো কারেন্ট গুলো বের হয়ে যাচ্ছে। বুঝছেন? তাহলে কি হবে বলেন তো, প্রথমটা এই যে V1, আমরা এই যে V1 থেকে ভোল্টেজটা বাক, এটা ভালো করে দেখেন, ধরলাম এটার মান হচ্ছে 10, এটা হচ্ছে V1, এটা হচ্ছে V2, এর মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে বলেন তো, যদি কারেন্ট বের করি। স্যার V1 মাইনাস V2 বাই 10। হ্যাঁ, V1 মাইনাস V2 বাই 10। অনুরূপ ভাবে এই যে ধরেন, এই যে আমি একটু মুছে দেই, এর ধরলাম হচ্ছে V1 থেকে একটা কারেন্ট ধরলাম বের হয়ে যাচ্ছে। আর নোড অ্যানালাইসিস করার সময় কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনাদের হচ্ছে একটা গ্রাউন্ড ধরে নিতে হবে, ঠিক আছে। তাহলে এটা যদি গ্রাউন্ড হয়, আমাদের পুরোটাই কি গ্রাউন্ড না? নোড অ্যানালাইসিসের সময় আমাদের একটাকে রেফারেন্স নোড ধরে নিতে হবে। আমরা ধরলাম নিচের নোডটা হচ্ছে রেফারেন্স নোড, যার ভোল্টেজ কত, 0। তাহলে দেখেন এই যে V0 থেকে আমরা ধরলাম হচ্ছে একটা কারেন্ট বের হয়ে যাচ্ছে। প্রথমে কি ধরলাম, এই যে V1 থেকে একটা কারেন্ট বের হয়ে যাচ্ছে, তাহলে এই কারেন্টের মান কত হবে বলেন তো, এই যে V1 থেকে এই ভোল্টেজটা বাদ দিব, আর ভাগ করব কি দ্বারা, সাইড দ্বারা। বুঝছেন কি? হ্যাঁ, এটাই করছি এখানে। দেখেন এই যে V1 থেকে আমাদের যে সোর্সের ভোল্টেজ বাদ দিছি, সাথে সাইড দ্বারা ভাগ করছি। অনুরূপ ভাবে ধরেন হচ্ছে V1 থেকে আরেকটা কারেন্ট নিচ থেকে বের হয়ে যাচ্ছে, তাহলে এটা কি হবে, V1 নিচেরটা কি রেফারেন্স নোড ধরছি না, তাহলে এটা কি 0, তাহলে V1 মাইনাস 0 ডিভাইডেড বাই J5। V1 আর 0টা লিখি নাই, ডিভাইডেড বাই J5। অনুরূপ ভাবে আমরা কি বলছি, সুপার নোট করার সময় এই ভোল্টেজ সোর্সটাকে আমরা শর্ট কল্পনা করব। তাহলে V2 থেকে কি পরিমাণ কারেন্ট বের হচ্ছে বলেন তো, যেহেতু এটা শর্ট, তাহলে V2 বাই মাইনাস J5, এই যে পরেরটা V2 বাই মাইনাস J5। অনুরূপ ভাবে V2 থেকে আরেকটা কারেন্ট বের হয়ে যাচ্ছে, সেটা কত বলেন তো একজন, এই 2 ওহমের মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে, কি হবে বলেন তো, V2/2। হ্যাঁ V2/2, এই যে V2/2, এটা ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে এখান থেকে প্রথমটাই কিন্তু আমরা হচ্ছে যে V1 মাইনাস V2 থেকে V1 এর মানটা বের করে রাখছি। তাহলে এখন কি এটাকে দুই ভাগে ভাগ করা যায়, V1/4 ডিভাইডেড বাই কত, এটা একটু ভুল হয়ে গেছে, এটা ভুল আছে একটু, এখানে কত হবে বলেন তো, এখানে ভুল হয়েছে একটু, এটা একটু আপনারা দেখে নিন তো। এখানে হবে হচ্ছে -7 V1/4, এটা একটা ঠিকই আছে, ওটা ওইবারে নিয়ে গেছি, ঠিকই আছে। দেখেন এটাকে ভাগ করলে দুইটা আসে না, একটা হচ্ছে V1/4 আর একটা কি -75/4। এই যে -75/4 কে ডিরেক্ট ডান পাশে নিয়ে গেছি। বুঝছেন কি না, বোঝেন নাই? স্যার কি বললাম, হ্যাঁ, এটাকে দুই ভাগে লেখা যায় না, একটা V1/4 আর একটা 75/4, এটাকে ডিরেক্ট ডান পাশে নিয়ে গেছি। তারপরে এটা লিখছি, তারপরে এটা লিখছি। এখান থেকে V1 কমন নিলে এই যে 1/4 1/J5, এখান থেকে V2 কমন নিলে এই যে 1/-J5 1/2। এখন হচ্ছে কি, উপরের ইকুয়েশনে দেখেন V1 এর একটা মান বের করে রাখছি না, এই যে V1 এর একটা মান বের করে রাখছি না, এই V1 এর মানটা এখানে একটা বসাই দিলেই, সলভ করলেই চলে আসবে। এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক, V1 V2 এর মান বের করে। এগুলো কিন্তু অ্যাসাইনমেন্টের মধ্যে পড়বে, যে তিনটা ম্যাথ দেখাইলাম, সবগুলো অ্যাসাইনমেন্ট নিজেরা করে জমা দিবেন। আর হচ্ছে লাস্টেরটা পুরোটা সলিউশন করা নাই, বাকিটুকু সলিউশন করে অ্যাসাইনমেন্ট আকারে জমা দেবেন। এখন বলেন এই তিনটা ম্যাথে কারো সমস্যা আছে কিনা? আমি প্রথম থেকে আবার বলতেছি, প্রথমে আমরা কি বলছি, কেভিএল কি বলছে স্যার, কোনো একটা সার্কিটে আমরা ঠিক যেই পরিমাণ ভোল্টেজ সাপ্লাই দিই, ওই সার্কিটে ঠিক সেই পরিমাণ ভোল্টেজই ড্রপ হয়, অথবা
কোন একটা ক্লোজ লুপে সবগুলো ভোল্টেজের যোগফল হয় 0। এখানে ভিএস সাপ্লাই দিচ্ছি আর ভোল্টেজ ড্রপ হচ্ছে V1 V2, তাহলে ভিএস ইজ ইকুয়াল টু V1 V2। আর কেসিএল কি বলে, কিরশফ কারেন্ট ল কি বলে, কোন একটা নোডে যেই পরিমাণ কারেন্ট এন্টার করে ঠিক সেই পরিমাণ কারেন্টই লিভ করে, অর্থাৎ I1 আর I2 এন্টার করতেছে আর I3 লিভ করতেছে, তাহলে I1 প্লাস I2 ইজ ইকুয়াল টু I3। এটা আমরা প্রথমে পড়ছি। পরেরটায় একটা ম্যাথ করলাম, খুবই সিম্পল ম্যাথ। পরে আরেকটা ম্যাথ করছি, আর এখানে একটা সুপার নোটের ম্যাথ করছি। এই তিনটার মধ্যে এখনই বলেন, কারো সমস্যা থাকলে বলেন, আমরা অন্য স্লাইডে যাব, এটা আর ব্যাক করবো না। স্যার 3 নম্বর ম্যাথে স্যার লাস্টে তো শেষ হয় না, ওটা কিভাবে সলভ করব স্যার বাকিটুকু? হ্যাঁ, এটাই তো আপনাদের হোমওয়ার্ক দিলাম, বাকি টুকা সলভ করে আমাকে দেখাবেন। কিভাবে করবেন বলেন তো? এই যে এখানে V1 এর মান বের করে রাখছি না, V2 প্লাস এই যে V1 এর মান এখানে বসাই দিবেন, তাহলেই হয়ে যাবে। আরো অনেকভাবে সলভ করা যায়, এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক, ঠিক আছে? বাকিটুকু সলভ করে, এটা ম্যাথ কিন্তু পরীক্ষায় আসবে। এখন বলেন। আর এই হচ্ছে আরেকটা বলি, স্লাইডটা দিয়ে দিবেন না? বুঝি না। এই স্লাইডটা তো গ্রুপে দিয়ে দিবেন, মানে হচ্ছে ক্লাসরুমে তো দিয়ে দিবেন। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দিব, কিন্তু পরীক্ষায় কিন্তু আমি আবার বলতেছি, এখান থেকে কিন্তু সেম মান থাকবে না, এর জন্য প্র্যাকটিস না করলে কিন্তু পারবেন না, এই সব মান স্যার চেঞ্জ 3 থাকবে। নাম্বার ম্যাথটার প্রথম লাইনটা যদি আরেকটু বোঝাইতেন, V1 মাইনাস V2, এটা আর কি কিভাবে? আচ্ছা, আবার বুঝাচ্ছি, দেখেন এটা বুঝাচ্ছি। দেখেন, সুপার নোটের সলভ করার সময় আমাদের দুইটা স্টেপ ফলো করতে হয়। একটা হচ্ছে যে নোডের মধ্যে ভোল্টেজ আছে, এই দুইটা নোডের মধ্যে একটা ভোল্টেজ সোর্স আছে না, এর মধ্যে এইটা কিন্তু প্লাস, এই যে প্রথম মাথাটা প্লাস, এটা ভালো বোঝা যাচ্ছে না, পরের মাথাটা মাইনাস, বুঝছেন কি? জি স্যার। তাহলে হচ্ছে দেখেন প্লাসটা কার সাথে আছে, V1 এর সাথে আছে না? V1 এর সাথে। হ্যাঁ, এর জন্য হবে হচ্ছে V1 মাইনাস V2 ইজ ইকুয়াল টু যা আছে তাই লিখবো। কিন্তু ধরেন যদি এইটা যদি মাইনাস থাকতো, ধরেন প্রথমে আছে মাইনাস পরে আছে প্লাস, তাহলে কি হইতো বলেন তো? আমরা কিভাবে লিখতাম? শর্টকাটে লিখতাম, V2 তাহলে আগে লিখতাম হচ্ছে লিখবেন। হ্যাঁ, V2 V2 আগে লিখতাম, V2 মাইনাস V1 ইজ ইকুয়াল টু যে 15, রেক্টাঙ্গেল যা আছে তাই লিখতাম। বুঝতে পারছেন কি? জি স্যার। এই দুইটা নোডের V1 আর V2 এর ডিফারেন্সই তো এই ভোল্টেজটা না। এখন বলেন, কারো সমস্যা আছে এই তিনটা ম্যাথে? তাহলে আমরা কিন্তু অন্য স্লাইডে যাবো এখন। স্যার বলছিলাম সুপার নোট আর সুপার পজিশন দুটো কি একই জিনিস না ভিন্ন না আলাদা? এক জিনিস না। মানে এটা মানে পয়েন্ট মেথড ধরে করতে হবে স্যার? বুঝি নাই আপনার কথা। এটা স্যার পয়েন্ট ধরে করতে হবে, এই যে স্যার পয়েন্ট দাঁড়ান, মেথড দেখেন। ধরে? সুপারপজিশন থিওরাম তো আমরা পড়ি নাই। সুপারপজিশন থিওরাম মানে কি, যদি 3-4টা সোর্স থাকে আমরা একটা সোর্স নিয়ে করবো, বাকিগুলো সোর্সকে টার্ন অফ করে দেবো, ওটা হলো সুপারপজিশন। আর সুপার নোড তো আমি বললাম, দুইটা নোডের মধ্যে যখন ভোল্টেজ সোর্স থাকবে তখনই শুধু সুপার নোড হবে, তাছাড়া সুপার নোড হবে না। ঠিক আছে। বুঝতে পারছেন কি? জি স্যার। এখন দেখেন আমাদের অন্য এই স্লাইডটা দেখা যাচ্ছে, নতুন স্লাইডটা। জি স্যার দেখা যাচ্ছে। আগে তিনটা ম্যাথ কিন্তু একদম ভাজা ভাজা করবেন, ঠিক আছে? জি স্যার। আচ্ছা। এখন দেখেন মেশ অ্যানালাইসিস, একটু দাঁড়ান, একটু 2 মিনিট হোল্ড করেন। সুপার নোটের ম্যাথটা কিন্তু সলভ করে আমাকে হচ্ছে যে ক্লাস শেষে সলভ করে পাঠাইতে পারবেন তারে আমি অ্যাসাইনমেন্টে ফুল মার্ক দিয়ে দেবো, ঠিক আছে? জি স্যার। সবার আগে দিবেন, হোয়াটসঅ্যাপে আমারে দিয়ে দিবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সবার কাছে আছে না? জি স্যার। হ্যাঁ, যে সবার আগে দিবেন, দুই সেকশনের দুজনের অ্যাসাইনমেন্টে মিড টার্মে 10-এ 10, 10-এ 10 দিয়ে দেবো, ঠিক আছে? জি স্যার। অবশ্যই অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, তাইলে সে 10-এ 10 পাবে। আর বাকি যারা দিবেন না তাদেরকে আমি হচ্ছে চেক করে করে মার্ক দেবো, আর বাকি দুজন অ্যাসাইনমেন্ট জমা দিলেই 10-এ 10। সুপার নোটের সলভটা সবাই করতে দেয়, পারলে। বুঝি নাই? সবাই জমা দিয়ে করে। না, আমি একজন যে সবার আগে দিবে ক্লাস শেষে, এখন না।
পরের ম্যাথগুলো দেখেন, এই যে স্লাইডে যত ম্যাথগুলো আছে প্রত্যেকটাই পরীক্ষায় আসবে, শুধুমাত্র মান চেঞ্জ থাকবে। এখন দেখেন আমরা এখন পুরো মেশ অ্যানালাইসিস। মেশ মানে কি বলেন তো? মেশ মানে কি? কোনো একটা ক্লোজ লুপ, কোনো একটা ক্লোজ সার্কিটে হচ্ছে এক একটা লুপ। এই দেখেন এ ধরলাম, বি, সি, ডি, এটা ধরলাম ই, এফ, এই দেখেন জি ধরলাম, আমি একটা ধরলাম। এই প্রত্যেকটা কি এক একটা ক্লোজ লুপ না? প্রত্যেকটা এক একটা লুপ, প্রত্যেকটা কি এক একটা লুপ। দেখেন আমরা যখন নোড অ্যানালাইসিস করলাম, নোড অ্যানালাইসিসের সময় কিন্তু আমরা কেসিএল ইউজ করছিলাম, ঠিক আছে? আর মেশ অ্যানালাইসিসের সময় আমরা কেভিএল ইউজ করব, অর্থাৎ প্রত্যেকটা লুপের আমরা কারেন্টের ডিরেকশনটা ধরে নেব। এখানে লুপ আছে কয়টা বলেন তো? তিনটা কিন্তু। এর একটা, এর একটা, এইটা আরেকটা লুপ ধরা যায়, একটা হচ্ছে আউটার লুপ। পুরোটা যদি আমরা একটা লুপ কল্পনা করি, হ্যাঁ টোটাল লুপ আছে 4টা, ঠিক আছে? যে কয়টা আননোন থাকবে আমাদের সেই কয়টা ইকুয়েশন আসবে আর কি। এখন দেখেন এই যে আয়ন, প্রত্যেকটা কারেন্টের ডিরেকশন কিন্তু সেম রাখা লাগবে। এটা ডিরেকশন এরকম ধরছি, পরেরটা ডিরেকশন কিন্তু একই দিকে থাকতে হবে। এটা যদি আমি উল্টো দিকে ধরি তাহলে কিন্তু ম্যাথ হবে না। অর্থাৎ ডিরেকশন আমাদের কি রাখতে হবে? সেম রাখতে হবে। এর জন্য প্রত্যেকটা ডিরেকশন সেম রাখছি। প্রথমটার ক্ষেত্রে দেখেন তো আয়নের মান কত বলেন তো? দেখেন আয়নের মান আর এই যে আমাদের কারেন্ট সোর্সের যে মানের ডিরেকশন মিলে গেছে না? তাহলে আয়ন ইজিক্যাল টু কত লেখা যায়? 10 রেক্টাঙ্গেল 0। এই আয়নের মান আমরা ডিরেক্ট লিখে দিতে পারি 10 রেক্টাঙ্গেল 0। এখন দেখেন আমরা মেশ 2 এখানে একটা লুপ চালাবো। লুপে আমি কি বলছি, কি ইউজ করতে হয়? কেভিএল। তাহলে দেখেন এখানে ইকুয়েশন লিখলে কি আসে বলেন তো? এই যে 16 এর মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে? I2, তাহলে 16 I2। এর মধ্যে তো কোনো রেজিস্টর নাই, এখানে কারেন্ট যাবে না। এটার মধ্যে দিয়ে কি কি কারেন্ট যাচ্ছে? এই যে -J4 এর মধ্যে কয়টা কারেন্ট যাচ্ছে বলেন তো? চিত্রটা দেখা যাচ্ছে স্যার দুইটা। হ্যাঁ, একটা I2 ঢুকতেছে, এই দিক দিয়ে I2 ঢুকতেছে, আর এই দিক দিয়ে I3। তাহলে আমরা কি লিখতে পারি? -J4 * I2 - I3। ক্লিয়ার? জি স্যার। পরে এটা আমরা জাস্ট গুণ করে দিচ্ছি, তাহলে আমাদের দুইটা ইকুয়েশন হইলো। পরে যদি আমরা এটা ইউজ করি এই লুপে, এই লুপে কি কি লেখা যায় বলেন তো? I2 প্রথম হিসাব করি তাহলে তো I2 কারেন্টের মানটা বড় হবে, ওইটা থেকে মাইনাস হবে না I3 এর? না না, আমরা ডিরেকশন বড় হোক ছোট হোক আমাদের দেখার বিষয় না, আমরা যে ডিরেকশন ধরে নিছি ওইটাই। আমরা যে লুপে থাকবো সেই লুপের মান সবসময় বড় ধরবো। বাহ, এই কথা বলেন না। দেখেন যখন I3 তে আমরা এই লুপে কারেন্ট চালাবো তখন I3 এর মান বড় ধরে নেব, ঠিক আছে? এই জিনিসটা মাথায় খেয়াল রাখেন যে আমরা যখন যে লুপে থাকবো ওই লুপের কারেন্টের মান সবচেয়ে বড় ধরে নেব। কি আসবে ওটা পরে দেখার বিষয়, ধরে নেব বড়। এখন ধরেন I3 তে যখন যাব তখন কি হবে বলেন তো? লুপটা কি হবে? এটার মধ্যে দিয়ে কি করবেন? কারেন্ট যাচ্ছে 8 * I3, তারপরে প্লাস 40 * 90 রেক্টাঙ্গেল 90। এখন J4 এর মধ্যে কি কারেন্ট যাচ্ছে বলেন তো? -J4। তাহলে -J4 * I3 - I2, এই ক্ষেত্রে কিন্তু I3 বড় হয়ে যাবে। এখন J4 এ এখানে কি হবে বলেন তো? -J4 এ একই কিন্তু -J4 * I3 - I1। হ্যাঁ, এটাই লিখছি আমরা এখানে। দেখেন এই যে এই ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা এখানেই লেখা হয়েছে, বুঝতে পারছেন কি? তারপর হচ্ছে এই দেখেন এই ইকুয়েশন লিখলাম, লেখার পর হচ্ছে আমরা যে তিনটা ইকুয়েশন পাইলাম না, এখানে আয়নের মান পাইছি, এখানে একটা ইকুয়েশন পাইছি, আর এইখানে একটা ইকুয়েশন পাইছি। এই তিনটা ইকুয়েশন এখন আমাদের কাজ হচ্ছে সলভ করে এটা বের করা। বুঝতে পারছেন কি? কেউ একজন রেসপন্স করেন। জি স্যার। এই ম্যাথ, হ্যাঁ এই ম্যাথটাও কিন্তু হুবহু পরীক্ষায় আসবে। পুরো ম্যাথ এটা সলভ করে দেওয়া আছে, শুধু ওই সুপার নোডের সলভটাই করা নাই। এই ম্যাথটা সলভ করবেন, আর কোথাও না বুঝলে পরে আমাকে নক দিবেন। এটা সহজ ইকুয়েশন, কোনো ঝামেলা নাই। কারো কোশ্চেন থাকলে করতে বলেন এই মেশ অ্যানালাইসিসের মধ্যে। সুপার মেশ কখন হয় বলেন তো? সুপার মেশের ম্যাথ যদিও পরীক্ষায় আসবে না, সুপার মেশ কখন হয় কি একজন বলেন তো? একজন বলেন, যে পারবেন তাকে একটা মার্ক দেওয়া হবে। স্যার সুপার এটা মেশ কি সুপার নোডের মতন হবে, ভোল্টেজ সোর্স বা কারেন্ট সোর্স একটা বেশি? যে কিছু নোডের একটা মধ্যে বলেন। শুধুমাত্র কারেন্ট সোর্স থাকবে, অন্য কোনো রেজিস্ট্যান্স থাকবে না, সেটা হ্যাঁ, বলতে বললাম। যে যে বলছেন আমাকে হোয়াটসঅ্যাপে আপনার রোলটা দিয়ে রাখেন, ঠিক আছে? ওকে সুপার মেশের
সুপার মেশের ম্যাথ যদিও এখানে নাই, এই ধরেন হচ্ছে এইখানে কোনো রেজিস্টর না থেকে যদি একটা কারেন্ট সোর্স থাকতো, তাহলে এটা কি নোড হয়ে যেত বলেন তো? সুপার নোট। সুপার মেশ হয়ে যেত। আমাদের সুপার নোডের ক্ষেত্রে ছিল যে দুইটা নোডের মাঝে শুধু ভোল্টেজ সোর্স থাকলে সুপার নোড, আর সুপার মেশের ক্ষেত্রে কি দুইটা নোডের মাঝে যদি শুধুমাত্র একটা কারেন্ট সোর্স থাকে সেটা হচ্ছে সুপার মেশ। সুপার মেশের ম্যাথ এখানে দেওয়া নাই আর কি, ওটা আপনারা পারলে করে নিতে পারেন। এই পরীক্ষায় এই ম্যাথটাই আসবে, শুধু মান চেঞ্জ থাকবে। পুরো সলভ করে দেওয়া আছে, এটা আমি দিয়ে দিব, জাস্ট বুঝে বুঝে সলভ করবেন। আমি তো দেখাই দিলাম। আরেকটা দেখেন, সোর্স ট্রান্সফরমেশন। এটা ইম্পর্টেন্ট, কিন্তু এখান থেকে একটা ম্যাথ আসবে, সোর্স ট্রান্সফরমেশন। ঠিক আছে, সোর্স ট্রান্সফরমেশন কি? যদি কোনো একটা ভোল্টেজ সোর্স থাকে, সেই ভোল্টেজ সোর্সকে আমাদের ম্যাথ করার সুবিধার্থে আমরা কারেন্ট সোর্সে কনভার্ট করতে পারবো, অথবা কোনো একটা কারেন্ট সোর্সকে ভোল্টেজ সোর্সে আমরা কনভার্ট করতে পারবো। কিভাবে কনভার্ট করে দেখেন, কারেন্ট সোর্সের সাথে সব সময় সিরিজে একটা কি থাকবে, রেজিস্টর থাকবে। অর্থাৎ কারেন্ট সোর্সের সাথে যদি সিরিজে একটা রেজিস্টর থাকে, তখনই মাত্র আমরা কারেন্ট সোর্সকে ভোল্টেজ সোর্সে কনভার্ট করতে পারবো। অথবা কারেন্ট সোর্সের সাথে যদি প্যারালালে একটা রেজিস্টর থাকে, তখনই তাকে আমরা ভোল্টেজ সোর্সে কনভার্ট করতে পারবো। আমি আবার বলতেছি, দেখেন কি বললাম, ভোল্টেজ সোর্সের সাথে যখন একটা সিরিজে রেজিস্টর থাকবে, তখনই আমরা এই ভোল্টেজ সোর্সকে কারেন্ট সোর্সে কনভার্ট করতে পারবো। কিভাবে? এই ভোল্টেজ সোর্সকে যদি আমরা এই রেজিস্টর দ্বারা ভাগ করি, তাহলেই আমরা আইএস এর মান পাবো। আর এই সিরিজের রেজিস্টরের মানটাকে আমরা প্যারালালে যোগ করে দেব। ঠিক আছে, বুঝছেন কি? জি স্যার। কি একজন রেসপন্স করে? হ্যাঁ। আর হচ্ছে আমরা যদি কারেন্ট সোর্সে থাকে প্যারালালে একটা রেজিস্টর থাকে, কারেন্ট সোর্সে থাকে কি প্যারালালে একটা রেজিস্টর থাকে, তখন আমরা হচ্ছে তাকে ভোল্টেজ সোর্সে কনভার্ট করতে পারবো। কিভাবে কনভার্ট করব বলেন তো? এই যে কারেন্ট সোর্সকে স্যার এটা কোন রেজিস্টর দ্বারা হবে? গুণ করে, হ্যাঁ কারেন্ট সোর্সকে রেজিস্টর দ্বারা গুণ করে ভোল্টেজ সোর্স পাবো, আর এই রেজিস্টরতে যে প্যারালালে ছিল তাকে আমরা সিরিজে যোগ করে দেব। ক্লিয়ার? জি স্যার। বুঝতে পারছেন কি? কারো সমস্যা থাকলে বলতে পারেন। আরেকবার বলেন স্যার। হ্যাঁ, আমি কি বললাম প্রথম থেকে আমি আবার বলি, সোর্স ট্রান্সফরমেশনটা কেন করতে হয়? সোর্স ট্রান্সফরমেশনটা করতে হয় কখনো কখনো আমাদের সার্কিট সলভ করার সময় যাতে ইজি হয়, তার জন্য আমরা সোর্স ট্রান্সফরমেশনটা করি। কিভাবে করি? ভোল্টেজ সোর্সের সাথে যদি সিরিজে একটা রেজিস্টর থাকে, দেখেন ভিএসটা কি ভোল্টেজ সোর্স না? জি স্যার। এর সাথে রেজিস্টর কত আছে, আরএস। সেই ক্ষেত্রে ভোল্টেজ সোর্সটাকে আমরা কারেন্ট সোর্সে কনভার্ট করতে পারবো। কিভাবে কারেন্ট সোর্সে কনভার্ট করতে পারবো? এই দেখেন, তড়িৎ প্রবাহ আই ইজ ইকুয়াল টু কত, ভি বাই আর না, ভি বাই আর। তাহলে এই আইএস এর মান কত হবে বলেন তো? এই যে ভিএস কে আর দ্বারা ভাগ করলে আমরা আইএস পাবো। আর এখানে আরএস টা সিরিজে ছিল না, এই আরএস টাকে আমরা জাস্ট প্যারালালে যোগ করে দেবো, এতটুকুই। আর যদি কারেন্ট সোর্সকে কোনো কারণে আমাদের ভোল্টেজ সোর্সে কনভার্ট করতে হয়, তাহলে হচ্ছে এই যে আমরা ভোল্টেজ ভিএস টা আমাদের লাগবে না, ভিএস টা কেমনে নির্ণয় করবো? যে ভিএস ইজ ইকুয়াল টু আইএস আরএস, এই জাস্ট এই দুটো গুণ করে দেবো, তাহলে আমরা ভিএস পাবো। আর আরএস টা কেমনে পাবো? এই আরএস টা যে প্যারালাল ছিল, এখানে জাস্ট আমরা সিরিজে যোগ করে দেবো। একটা ম্যাথ করলে বুঝবেন। ক্লিয়ার কি সবাই? জি স্যার। না বোঝা যাচ্ছে না? আমি একটা ম্যাথ করি তাহলে বুঝতে পারবেন আর কি। ধরেন হচ্ছে আমি একটা উদাহরণ দিই, এখানে উদাহরণ দিই। ধরেন ভিএস এর মান দেওয়া আছে 10, আরএস এর মান আছে 5, তাহলে এখানে আইএস এর মান কত হবে বলেন তো? 2। আর আর এর মান কত হবে? স্যার হচ্ছে 5, এই 5ই থাকবে। জি। হ্যাঁ, এখন যদি বলে যে এই কারেন্ট সোর্সকে ভোল্টেজ সোর্সে কনভার্ট করো, তাহলে কিভাবে করব? এই ধরেন আইএস এর মান 2, আর এর মান 5, তাহলে এখানে ভিএস এর মান কত আসবে? 10। আর এখানে আরএস টা প্যারালাল ছিল, এখানে আমরা জাস্ট সিরিজে লাগাই দিব। ক্লিয়ার? স্যার একবার আমি কারেন্ট সোর্স থেকে যদি ভোল্টেজ সোর্সে নেই, দ্বিতীয়বার যদি আমার সুবিধা আছে ভোল্টেজ সোর্সে আবার কারেন্ট সোর্সে আনি, ম্যাথ তো হবে। হ্যাঁ, হ্যাঁ যতবার খুশি ততবার ট্রান্সফরমেশন করতে পারবেন, সমস্যা নাই। দেখেন একটা ম্যাথ করলেই বুঝবেন।
এই ম্যাথটা দেখেন, এই ম্যাথে বলছে যে আয়ের মান নির্ণয় করতে। দেখেন এই ম্যাথে বলছে আয়ের মান নির্ণয় করতে, কিন্তু কোশ্চেনে বলে দিছে অবশ্যই সোর্স ট্রান্সফরমেশন করে করতে হবে। এই আয় কি অনেকভাবে নির্ণয় করা যায় না, বলেন তো কিভাবে নির্ণয় করা যায়? আইএস যদি দেওয়া থাকে, আইএস তো কোশ্চেনে দেওয়া আছে, আইএস এর মান দেওয়া আছে হচ্ছে কত, 16 সাইন অফ 400 প্লাস 30। ঠিক আছে, আপনারা এখানে সাইনেও রাখতে পারেন অথবা কসেও যাইতে পারেন। তাহলে আমরা যদি কসে যাইতে চাই, আমি কিন্তু প্রথম ক্লাসে দেখাইছিলাম সাইন থেকে কসে যাইতে চাইলে জাস্ট 90 ডিগ্রি বিয়োগ করলে হয়। এখানে দেওয়া আছে কত, 16 সাইন অফ 400 প্লাস 30। তাহলে এখান থেকে আমরা জাস্ট 90 বিয়োগ করে দিলেই কিন্তু আমাদের কসে চলে যাবে। এখান থেকে যদি আমরা ফেজরে যাইতে চাই তাহলে কি হবে, এই যে 16 রেক্টাঙ্গেল মাইনাস 60। ক্লিয়ার? আমার নেটের সমস্যা না স্যারের? স্যার দেখা যাচ্ছে না স্যার। স্যার সত্যি স্যার না কোনো কিছু করে না। স্যারের নেটের প্রবলেম না। স্যার দেখা যাচ্ছে না। স্যারের মনে হয় ওইখানে সমস্যা। ভাই সবাই বলেন স্যারের কিছু কমন দিতে হবো। কি করে সব চেঞ্জ করবো, দেন না বলতেছে চেঞ্জ করবো নাম্বার। মান চেঞ্জ করে দিয়েছি, তারপর হচ্ছে আরো অর্ধেক ম্যাথ সলভ করার বাকি থাকে, সময় তো আছে বেশি দিন নেই। স্যার একদিন স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে, কেউ দেখতে পাচ্ছি না। সাজেশন ঠিকই দিছে কিন্তু কম মান চেঞ্জ। সিয়ার স্যারকে বলো। স্যার এই যে পিডিএফ থেকে করাইতেছে এটা কি দিছে নাকি আমাদের? দিবে, এটা দিবে দিবে। এটাই অ্যাসাইনমেন্ট কিন্তু এটাই সাজেশন, কিন্তু এটাতে মান চেঞ্জ সব ঠিক। ভাই ক্লাসে কি প্রেজেন্ট হবে আজকে? স্যার হ্যাঁ, এই ম্যাথ ম্যাথ ক্লাস করেন ম্যাথ। আর এই আছে প্রেজেন্ট নিয়া। যেমন ভাই প্রেজেন্টটা করলে বেশি যায়। প্রেজেন্ট দিয়ে কি করবেন, পাস করেন আগে, পাস করা ছিল আপনার। ভাই ভাই প্রেজেন্ট পাইলে 10 মাস পাস হয়ে যাবে ভাই। হ্যাঁ আন্ডা হবে, মিয়া সব চেঞ্জ করে দিতেছে, বুঝবেন পরীক্ষা বসে বসে। প্রেজেন্ট পাইলে পাস হইবো। মারা দিলে মাথার উপর দিয়ে লাড্ডু পরীক্ষা যখন দিতে পারবেন না তখন দেখবেন ভাই পিডিএফ এর সাথে দেখবেন মান সব চেঞ্জ, দেখবেন সব নতুন লাগে, তখন খাতায় গিয়ে আসবেন একটা মান পয় দিবার একটা কি দিয়ে কি করছে মাথা ঘুরে সঙ্গে। স্যার লিভ নিছে। ভাই অন্য গ্রুপে যারা আছেন ভাই, কেউ যদি একটু সলভ করতে পারেন ভাই আচ্ছা আমাদেরকে একটু ওয়েট করেন, স্যারের নেট প্রবলেম তো, স্যার আবার অ্যাড হচ্ছে, সমস্যা নেই। গ্রুপের কে ক্লাসটা রেকর্ড করতেছো? মনে হয় না কেউ করতেছে। বাস খাও সবাই বাস।
আপনার কোন সেকশনের কে? এল সেকশনের আছে। জি সেকশনের সাথে আর কোন সেকশন ভাই? এল আছে, এল এল। আচ্ছা আচ্ছা। আমাদেরকে স্যার প্রেজেন্ট নেয় নাই? ক্লাস বাকি আছে, স্যারের নেট সমস্যা, লিফট হয়ে গেছে, আবার জয়েন হয়েছে। আচ্ছা ঠিক। স্যারের কথা কি শোনা যাচ্ছে নাকি আমি শুনতেছি না? স্যার আপনার কথা তো শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না। স্যারের মাইক্রোফোন অফ আছে। এখন শোনা যায়? ইয়েস স্যার। হ্যাঁ, আমার নেট সমস্যা ছিল, ডিসকানেক্ট হয়ে গেছিল। সোর্স ট্রান্সফরমেশন পুরোটা কি দেখতে পাচ্ছেন আপনারা? না স্যার। ম্যাথটা আমি আবার দেখাচ্ছি, সমস্যা নেই। দেখেন, এইটা ছিল আমাদের মূল ম্যাথ। ঠিক আছে, এই যে আমাদের কারেন্ট সোর্স দেওয়া আছে, এখানে কিছু ইম্পিডেন্স দেওয়া আছে, আমাদের বলছে আই এর মান বের করো, কিন্তু অন্য কোনো প্রসেস ইউজ করা যাবে না, শুধুমাত্র সোর্স ট্রান্সফরমেশনই ইউজ করা যাবে। ঠিক আছে, তাহলে এই দেখেন, এই কারেন্ট সোর্সের সাথে এই 10 ওহমটা কিসে আছে? প্যারালালে আছে না? প্যারালাল আছে। হ্যাঁ, তাহলে একে আমরা ইজিলি কি করতে পারি বলেন তো? ভোল্টেজ সোর্সে কনভার্ট করতে পারি। হ্যাঁ, এই যে আমরা ভোল্টেজ সোর্সে কনভার্ট করছি, জাস্ট আইএফ এর সাথে এটা গুণ করে হচ্ছে আমাদের 160 আসছে। আর এর সাথে যে রেজিস্টর ছিল 10 ওহমের, সেটাকে আমরা সিরিজে সংযোগ করে দিয়েছি। এখন কি এই সার্কিটে আয়ের মান বের করতে করা যাবে না? এই যে তড়িৎ প্রবাহ আই ইজিক্যাল টু কত? ভি বাই জেড। ভি বলতে 160 রেক্টাঙ্গেল মাইনাস 60, আর জেড বলতে কি টোটাল ইম্পিডেন্স সিরিজে যোগ হয়ে যাবে। এই যে টোটাল ইম্পিডেন্স আমাদের সিরিজে যোগ হয়ে গেছে। ফাইনালি আপনারা হচ্ছে ফেজরে রাখতে পারেন অথবা সাইনোসয়েডালে লিখতে পারেন। আর অবশ্যই কিন্তু একক ইউজ করতে হবে, একক ইউজ না করলে 1 মার্ক করে কাটা যাবে। ঠিক আছে, এই ম্যাথে কি কারো সমস্যা আছে? স্যার আমরা যদি ফেজরের মানটাকে অ্যান্সার দিয়ে দেই তাহলে মার্ক হবে না স্যার? বুঝি নাই। আমরা যদি স্যার ফেজরে রেখেই আয়ের মান যদি ফেজরে রেখে স্যার অ্যান্সার লিখে দেই তাহলে হবে না? হ্যাঁ হ্যাঁ, আয়ের মান ফেজরে রাখতে হলে হবে, এই পর্যন্ত করলে হবে, সমস্যা নেই, ফেজরে রেখে ঠিক দিলে আছে। হবে। হ্যাঁ, এখন দেখেন আমরা পরের ম্যাথে যাই। আমরা হচ্ছে এই ম্যাথটা করব। এখন আমরা করব ডেল ওয়াই অথবা ওয়াই ডেল কনভার্সন। ঠিক আছে, দেখেন অনেক সময় কি সার্কিট সলভের ক্ষেত্রে আমরা ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স নির্ণয় করতে পারি না, অর্থাৎ দুইটা রেজিস্ট্যান্স সিরিজে আছে নাকি প্যারালাল আছে ধরতে আমাদের অনেক সময় কি সমস্যা হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের অনেক সময় ধরেন ডেল্টা কানেক্টেড যদি কোনো সার্কিট থাকে তাকে অনেক সময় ওয়াই এ কনভার্ট করতে হয়, অথবা ওয়াই কানেক্টেড থাকলে তাকে আমাদের অনেক সময় ডেল এ কনভার্ট করে নিতে হয়, যাতে আমাদের সার্কিট সলিউশনটা অনেক সহজ হয়। এখন এর জন্য আমাদের হচ্ছে কিছু সূত্র মুখস্থ রাখতে হবে। ধরেন এখানে এই যে জেড অন, জেড টু আর জেড থ্রি, এই তিনটা কিসে আছে বলেন তো? ওয়াই না ডেলে? ওয়াই ওয়াই স্টার। আর হচ্ছে জেড এ, জেড বি, জেড সি, এগুলো কিসে আছে? ডেল্টা। ডেল ডেলে আছে।
তাহলে আমরা প্রথমে দেখব যে কোনো কিছু ডেলে থাকলে, অর্থাৎ আমাদের যদি জেড অন, জেড বি আর জেড সির মান দেওয়া থাকে, তাহলে আমরা কিভাবে জেড অন, জেড সি আর জেড টু মান নির্ণয় করতে পারি। বুঝতে পারছেন কি? তাহলে আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে জেড অন নির্ণয় করা। দেওয়া আছে কার মান? জেড এ, জেড বি, জেড সি। অর্থাৎ আমরা যাচ্ছি হচ্ছে কি ডেল থেকে ওয়াই। ডেল থেকে ওয়াই যখন যাব, যখন জেড অন নির্ণয় করব, তখন এর যে পাশের দুইটা, অর্থাৎ যে এই পাশের দুইটা উপরে গুণ হবে। তাহলে জেড অন এর পাশে কি কি আছে? জেড বি আর জেড সি আছে, উপরে এই দুইটা গুণ হবে, আর নিচে সবগুলো কমন, অর্থাৎ সবগুলো যোগ হয়ে যাবে, অর্থাৎ এই যে জেড এ, জেড বি, জেড সি। তাহলে আমরা যদি জেড টু নির্ণয় করি তাহলে কি হবে বলেন তো? এর পাশে কি কি আছে? জেড এ, জেড সি, তাহলে উপরে গুণ হবে জেড এ, জেড সি, আর নিচে আমাদের যে ডেলের যে ইম্পিডেন্স গুলো ছিল সবগুলো যোগ হবে। অনুরূপভাবে জেড থ্রি যদি আমরা নির্ণয় করতে চাই, এর পাশে কি আছে আমাদের? জেড বি আর জেড এ, এই দুটো গুণ করলাম, নিচে তিনটে যোগ। বুঝছেন কি? জি স্যার। জি স্যার। হ্যাঁ, মনে রাখেন। এখন দেখেন আমরা তাহলে এই ম্যাথটা করি। এই ম্যাথে হচ্ছে আয়ের মান নির্ণয় করতে বলছে। এখন দেখেন এই যে এইখানে যে সার্কিটটুকু আছে, এখানে কি বোঝা যাচ্ছে যে উপরে কি আছে বলেন তো? 4 ওহম রেজিস্টার আছে, মাইনাস J8 আছে, আর নিচে আছে J8 আর 16 ওহম। এই চারটা 1 2 3 4, এখানে কি এরা কি সিরিজে আছে নাকি প্যারালালে আছে? কিছু কি বোঝা যাচ্ছে বলেন তো? বোঝা যাচ্ছে না, কিন্তু আমরা সহজে কিন্তু স্যার ডিসিশন নিতে প্যারালালে পারছি আছে। না। এখানে কিন্তু বলা যাবে না প্যারালালে কেন আছে বলেন তো? স্যার যেহেতু বোঝাই পয়েন্ট যাচ্ছে বেতন না, তৈরি করছেন। কোন দুইটা প্যারালাল আছে বলেন? কে প্যারালাল আছে? এই যে এই যদি এ পয়েন্টটা যদি এখানে থাকতো, এ পয়েন্টটা যদি এখানে থাকতো, আমরা তাহলে ইজিলি বলতে পারতাম যে প্যারালালে আছে। এই যে এই তিনটা প্যারালালে আছে আমরা বলতে পারতাম। অথবা এই যে এই পয়েন্টটা যদি এইখানে থাকতো, তাহলে আমরা স্যার 4 আর বলতে এসে পারতাম যে এই তিনটা মাইনাস জে, প্যারালাল আছে। স্যার 4 আর এসে মাইনাস জে অপারেটর, এটা এসে মানে সিরিজে আছে। আমরা তাহলে বুঝলাম সিরিজে আছে। এই দুইটা সিরিজ কার সাথে কি আছে বোঝা যাচ্ছে না কিন্তু। এখানে তিনটা পয়েন্ট আছে, তিনটা পয়েন্ট আছে। হ্যাঁ দেখেন, তাহলে হচ্ছে এই দুইটা মিলে কিন্তু আমরা একটা লিখতে পারি ইজিলি, 4 মাইনাস J8। এটাই তো আমাদের সমস্যা নাই, কিন্তু এইটার সাথে যে এই নিচের যে 8 আর হচ্ছে যে 16 ওহম, এই দুইটা সিরিজে নাকি প্যারালাল আছে বোঝা যাচ্ছে না। এই তিনটা কিভাবে আছে বলেন তো? স্যার প্যারালাল এটা কিন্তু ডেলে আছে। হ্যাঁ ডেলে আছে। ডেলে আছে। তাহলে এই ডেল থেকে যদি আমরা কিসে যাইতে পারি? ওয়াই যাইতে পারি, তাহলে আমাদের কিন্তু সলভ করা অনেক সহজ হবে। নিচে দেখেন এই ডেলটাকে আমরা এই যে নিচে এইভাবে লিখছি, এই যে 4 উপরে কি 4 8 মাইনাস J8, আর এদিকে আসলে J8, এদিকে আছে 16। বুঝছেন কি? এই দেখেন এটার সাথে এটা তুলনা করেন। এই যে উপরে কি কি আছে? উপরে এই যে 4 মাইনাস J8, ঠিক আছে, আর এই বরাবর আমরা ধরে নিলাম কি আছে? 8, এই 8J, আর এই বরাবর 16। আর এইখান থেকে আমরা J1, J2 আর J3 নির্ণয় করব। বলেন তো J1 যখন নির্ণয় করব কি হবে? এই যে এই দুইটার সাথে কি এটা গুণ হবে আর নিচে সবগুলো যোগফল। বুঝছেন কি? জি স্যার। হ্যাঁ, এই যে আমরা এখান থেকে এই জন্য J1, J2, J3 নির্ণয় করে নিছি। কিভাবে নির্ণয় করছি আমি দেখাইছি। এখন জাস্ট এই যে আমরা বসাই দেবো। এই যে বসাই দিলে কিন্তু আমাদের অনেক সহজ সার্কিট হয়ে গেছে। বুঝছেন কি? এই যে এখন কিন্তু এই তিনটা কিসে আছে? ওয়াই আছে। এখন বলেন তো টোটাল ইম্পিডেন্স কিভাবে নির্ণয় করতে পারি সহজে? আমার কি আই লাগবে না? আই মানে কি? এই ভোল্টেজ সোর্সকে টোটাল জেডটি দ্বারা ভাগ করলেই হবে। এখন বলেন তো এই তিনটা কিসে আছে? সিরিজে আছে না? জি স্যার সিরিজে আছে। হ্যাঁ, এই তিনটা সিরিজ করার পর এর সাথে Z3 আর হচ্ছে মাইনাস J6, এই দুটো কিসে আছে? এখন এই দুইটা সিরিজে আছে স্যার। প্যারালাল। এই দুইটা তো নিজেরা সিরিজে আছে, এই দুইটার সাথে এই তিনটা প্যারালাল আছে। তাহলে এইটা মিলে আমরা একটা নেটওয়ার্ক করতে পারবো, তার সাথে Z1 আর 24 যোগ করে দেবো। তারপরে হচ্ছে আমরা 100 দ্বারা ভাগ করলেই হয়ে যাবে। এটাই করছি আমরা। দেখেন প্রথমে আমরা হচ্ছে কি নির্ণয় করছি? যে জেডে বলতে আমাদের কি বোঝানো হচ্ছে? এই জেডে বলতে কি যে আমরা এতটুকু আমরা নির্ণয় করেছি, এটাকে আমরা জেডে ধরে নিয়েছি। বাকিটা জেডবি মানে কি? যে আমরা এর সাথে প্যারালাল করে যেটা দিচ্ছি সেটা হচ্ছে জেডবি। এক কথা আমাদের জেডটি নির্ণয় করতে হবে, তারপর আই দ্বারা ভাগ করলে আমাদের হয়ে গেল। বলেন কারো সমস্যা আছে কি এই ম্যাথে? না স্যার।
কিনা আমি স্যার? প্রথম থেকে তাহলে আবার বলি কি কি ম্যাথ করাইলাম আমি কিন্তু, কারণ আমি শেষ করি, আমি কিন্তু বারবার বলতেছি আজকের যে ম্যাথ গুলো করাচ্ছি প্রত্যেকটা ম্যাথ পরীক্ষায় আসবে, শুধু মান চেঞ্জ করে আসবে। এর জন্য নিজেরা স্যার সব ম্যাথের কি মান চেঞ্জ করে দিবেন? মানটা চেঞ্জ না করলে হ্যাঁ হবে না। সব ম্যাথে মান চেঞ্জ হবে। স্যার আমাদের তো স্যার আমরা সবাই চাকরিজীবী তো স্যার, আমাদের তো সময় কম স্যার, তারপর পরীক্ষা স্যার কাছে চলে আসে স্যার, তো হুবহু দিলে আমাদের হ্যাঁ জন্য হ্যাঁ, একটু সুবিধা। এগুলো প্র্যাকটিস করবেন, এগুলো প্র্যাকটিস করলেই তো হয়ে গেল। আমি ম্যাথ দিয়েই তো দিচ্ছি, মান চেঞ্জ তো দুই একটা থাকবে। কারণ এখানে 10 রেক্টাঙ্গেল 0 আছে, আমি জাস্ট 20 দিয়ে দিলাম, এরকম দুই একটা চেঞ্জ থাকবে। মানে এই ম্যাথ যদি আপনারা পারেন, এখানে কয়টা ম্যাথ দেখাইলাম? প্রথম স্লাইডে 3টা, এই স্লাইডে 3টা, 6টা ম্যাথ। 6টা ম্যাথ যদি আপনারা, এখনো 5 দিন সময় আছে, প্রতিদিন যদি 2 ঘন্টা করে পড়েন, 10 ঘন্টা যদি পড়েন, এটা তো হাফেজ হয়ে যাবেন এই 10টা ম্যাথের উপর। স্যার আমাদের বুঝতে বুঝতে আর এরপর এটার সাথে স্যার অ্যাপ্লাইড মেকানিক্স আছে স্যার, ওটার মধ্যে স্যার আরো বেশি বুঝছি তো, স্যার ওইটাও তো আপনাদের এর ম্যাথ জন্যই আছে তো স্যার। আমি কথা বলেন না, এর জন্যই তো ম্যাথ সব দিয়ে দিলাম যে এই ম্যাথই আসবে। ঠিক আছে, শুধু মান চেঞ্জ থাকবে, প্র্যাকটিস করবেন। কারণ প্রথম থেকে আমরা আবার করি, কি কি বললাম। প্রথমে আমরা হচ্ছে একটা সার্কিট দেওয়া হচ্ছে, এ দেখেন এই সার্কিটে কোশ্চেনে ভালো করে খেয়াল করবেন, বলছে মেশ অ্যানালাইসিস মাধ্যমেই করতে হবে, অন্য কোনো অ্যানালাইসিস ইউজ করা যাবে না। তাহলে মেশ অ্যানালাইসিসে আমরা কি করি, প্রত্যেকটা লুপের মধ্যে আমরা কারেন্টে ধরে নিই, তারপরে হচ্ছে আমরা একটা ইকুয়েশন ইউজ করে সলভ করি। তারপরে আমরা পড়লাম ওয়াইডেল কনভার্সন, কিভাবে কনভার্সন করে সেটাও আমরা দেখলাম। এটা যদি আপনি মনে করেন যে ওয়াইডেল ছাড়া আপনি নিজে করতে পারেন, করলেও করতে পারেন, কিন্তু আসলে এটা আপনি ভুল হবে, কনভার্সন না করলে ভুল হবে, কারণ বোঝা যাবে না কোনটার সাথে কি অবস্থায় আছে। তারপরে আমরা আরেকটা দেখলাম হচ্ছে সোর্স ট্রান্সফরমেশন। দেখেন এই ম্যাথ কিন্তু অন্য কোনো মেথড ইউজ করে ইজিলি করা যেত, কিন্তু অন্য কোনো মেথড ইউজ করলে কিন্তু মার্ক দেওয়া হবে না, কারণ বলাই আছে কি যে সোর্স ট্রান্সফরমেশন ইউজ করেই করতে হবে, অন্য কোনো মেথড ইউজ করলে কিন্তু হবে না। এটা কিন্তু আপনারা ইজিলি কারেন্ট ডিভাইডার রুল দ্বারাও করতে পারেন, ইজিলি কারেন্ট ডিভাইডার রুল দ্বারা করলে এক লাইনে ম্যাথ হয়ে যাবে, কিন্তু সেভাবে করলে কিন্তু মার্ক দেওয়া হবে না, যেহেতু কোশ্চেনে বলেই দিছে সোর্স ট্রান্সফরমেশন করে করতে হবে। এখন বলেন, আমি হচ্ছে একটু পরে এই দুটো স্লাইড আর সাথে একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো। অ্যাসাইনমেন্টে মনে হয় 6, এই ম্যাথগুলো আমি আবার আলাদা করে লিখে রাখছি, ওখানে অ্যাসাইনমেন্ট দেওয়া আছে, ওইটা করলেই হবে। আমাদের হোমওয়ার্ক দিচ্ছেন না স্যার? হ্যাঁ, ওটার সাথে হচ্ছে আজকে যেগুলো দিব ওটা অ্যাড করে জমা দিবেন, ঠিক আছে? অ্যাসাইনমেন্টটা কবে, লাস্ট ডেট কবে স্যার জমা দেওয়ার? আপনাদের এটা পরীক্ষা ডেট পরে দিয়ে দেন স্যার এগুলা। আমার নিলে তো সমস্যা নভেম্বর নাই, 1 তারিখ পর্যন্ত দেন স্যার, ভালো ভালো হয়। আমার তো নিলে সমস্যা নাই, কিন্তু সমস্যা হবে আপনাদের যদি অ্যাসাইনমেন্ট না করেন, তাহলে তো প্র্যাকটিস করবেন না। স্যার ওইগুলা স্যার এক্সামের পরে দিয়ে দেন, যাতে পড়াশোনা সহ স্যার করতে পারি, তাহলে প্র্যাকটিসটাও করতে হ্যাঁ, আমি পারি। কি বলি, অ্যাসাইনমেন্ট লেখা, ধরেন এই ম্যাথটা যখন প্র্যাকটিস করবেন, ধরলাম এই ম্যাথটা করবেন না, রুমে তো আপনাকে পড়তে হবে নাকি, এটা তো পড়বেন। ধরেন এই ম্যাথটা রুমে প্র্যাকটিস করবেন, তো প্র্যাকটিস করার সময় আলাদা এক খাতায় এটা লিখে রাখলেন, তাহলে তো হয়ে গেল, একদম পড়া হলো সাথে অ্যাসাইনমেন্ট হয়ে গেল। কি স্যার পিডিএফ বুঝছেন কি? পিডিএফ দিলে হবে স্যার? হ্যাঁ, এখন আমি বলি পরীক্ষায় ভালো করার জন্য কি কি পড়বেন। প্রথমে আমি একটাই মাত্র স্লাইড দিছি, স্লাইডের সবকিছু পড়তে হবে। 2 নাম্বার, এই যে আমি যে দুইটা পিডিএফ দিব, এই দুইটা পিডিএফ এর ম্যাথগুলো সব পড়তে হবে। 3 নাম্বার হচ্ছে অ্যাসাইনমেন্ট দিব, অ্যাসাইনমেন্টের ম্যাথগুলো এইগুলোই, এই কটা পড়লেই আপনার আশা করি 30-এর মধ্যে অন্তত 25-26 পাওয়া যাবে, ঠিক আছে? আর আমি বললাম কি থিওরি কি কি পড়বেন, থিওরি হচ্ছে পড়বেন প্রথমে যে ফেজর কি, সাইনোসয়েড সিগন্যাল কি, লিডিং সিগন্যাল কাকে বলে, ল্যাগিং সিগন্যাল কাকে বলে। তারপর প্রথম ক্লাসে কিন্তু, এই ক্লাস থেকে কিন্তু সব আসবে না, প্রথম ক্লাসে আমরা কি করছিলাম, কোন একটা সাইনোসয়েডাল সিগন্যাল দেওয়া থাকলে, ধরেন এই যে এখানে আমি দেখাই, প্রথম ক্লাসে কিন্তু পড়তে হবে, ওই ক্লাস কিন্তু আর অনলাইনে নেই নাই, ওটা হচ্ছে আপনারা যারা ক্লাস করছেন তাদের থেকে নোট কালেক্ট করে নেবেন। ধরলাম হচ্ছে এই সিগন্যালটা দেখেন, এই সিগন্যালটা, এই সিগন্যালে বলেন তো অ্যামপ্লিটিউড কত, বলেন তো একজন, এই যে 16। যদি বলে ফেজ কত, ফেজ কত হবে বলেন তো? 30। এরকমও কিন্তু আসবে। হ্যাঁ, যদি বলে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি কত, কত হবে? 400। যদি বলে শুধু ফ্রিকোয়েন্সি কত, তাহলে কি শুধু ফ্রিকোয়েন্সি আসতে পারে, টাইম পিরিয়ড কত আসতে পারে, এটা প্রথম ক্লাসে দেখানো হয়েছে, ওগুলো কিন্তু আসবে, ওগুলো কিন্তু আমি আর দেখাই নাই। আজকের ক্লাস থেকে মোটামুটি আসবে হচ্ছে 20 মার্ক, আর অফলাইনে যে একটা বা দুইটা ক্লাস হয়েছে সেখান থেকে আসবে 10 মার্ক, এই হচ্ছে টোটাল 30 মার্ক। আর এইখানে স্যার অফলাইন ক্লাস, টাইম পিরিয়ড স্যার কোনটা? 1/t টাইম পিরিয়ড টি মানে কি, 1/f, এফ বের করতে হবে।
এই ওমেগা ওমেগা কত দেওয়া আছে? ওমেগার মান 400 না? ওমেগা ইকুয়াল টু আমরা কি জানি? 2 পাই এফ। ওমেগা মানে কি? 2 পাই এফ। তাহলে এখান থেকে এফ বের করবেন। এই ওমেগাকে 2 পাই দ্বারা ভাগ করলে এফ। এফ পাইলে আপনারা টিউ পাবেন। টি মানে কি আবার 1/f। টি মানে 1/f। বুঝছেন কি? মানে আজকে ক্লাসটা কয় মার্ক আসবে বলেন তো? মোটামুটি 15 থেকে 20 মার্ক, আর প্রথম ক্লাস থেকে আসবে 10 মার্ক, 10 থেকে 15 মার্ক এই। আর আমি এই যে এখনই শেয়ারকে আপনাদেরকে ক্লাসরুমে পোস্ট করে দেবো না শেয়ারে দিয়ে দেবো এই পিডিএফ গুলো? ক্লাসরুমে দিয়ে দেন স্যার। স্যার ক্লাসরুমে দিয়ে দেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমি ক্লাসরুমে এই দুইটা স্লাইড আর সাথে হচ্ছে ওই অ্যাসাইনমেন্টটা দিয়ে দিচ্ছি। তাহলে আপনারা অ্যাসাইনমেন্ট জমা দিবেন হচ্ছে শুক্রবারে, দিলে এটা আপনাদের জন্য ভালো, কারণ হচ্ছে প্র্যাকটিস করা হবে। আর পরীক্ষায় ভালো করার জন্য আমি আবার বলি কি কি করবেন। যদি কোনো অ্যান্সারের শেষে একক না লেখেন তাহলে ওই ম্যাথ ফুল হওয়ার পরেও 1 মার্ক করে কম পাবেন। 2, খাতায় একদম পরিষ্কার করে, যে মোটামুটি এখানে যেভাবে লেখা আছে না এইভাবে পরিষ্কার করে লিখবেন যাতে দেখলে বোঝা যায়। মানে এরকম ভাবে লিখছেন যে বোঝা যাচ্ছে না, ওইরকম হলে কিন্তু মার্ক পাবেন না, ঠিক আছে? মানে লেখা খারাপ হলে সমস্যা নাই, কিন্তু বোঝা যাওয়া লাগবে। যেমন এটা কি যে 25, এটা তো বোঝা যায়, এরকমই করে লিখতে হবে। আর হচ্ছে 2 নাম্বার হচ্ছে কেউ যদি ধরেন কোশ্চেন তুলে আসেন, বুঝতে পারছেন কি? অনেকে আছে কোশ্চেন কিন্তু তুলে রাখেন, তাহলে কিন্তু ওটা খাতা 0 হয়ে যাবে, মানে বাদ হয়ে যাবে, কোশ্চেন তুলে রাখা যাবে না। আর থিওরি গুলো একটু ভালো করে একটু পড়ে লিখেন যাতে কিছু বোঝা যায়, মানে অন্তত মূল থিমটা যেন ঠিক থাকে। বলেন। এখন হচ্ছে আমার ক্লাস শেষ, এখন আপনাদের কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। শর্টকাট করে দাও স্যার। আমার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ বলেন, দাঁড়ান একজন করে করেন তাহলে ভালো হয়। স্যার আমি যদি কোনো ম্যাথ করতে যাই আর স্যার আটকে যাই বা অর্ধেক করে আসি বা কিছু অংশ লিখে দিয়ে আসি ম্যাথের কিছু অংশ, তাহলে কি স্যার মার্ক পাবো? হ্যাঁ হ্যাঁ, যে যতটুকু অংশ করছেন ওই অনুসারে মার্ক পাবেন, কিন্তু মূল লাইন যদি ভুল হয়, এই মাইকগুলো অফ করেন একজন থাকে, কিন্তু মূল লাইনে যদি ভুল হয় তাহলে 0 পাবেন। কিন্তু যদি ধরেন যতটুকু করছেন ততটুকু যদি ঠিক থাকে তাহলে সেই অনুসারে মার্ক পাবেন। কিন্তু আপনার যেটা মূল লাইন, যেমন ধরেন আপনার কেসিএল ইকুয়েশন লিখতেই ভুল করছেন, তাহলে তো ওইটা মার্ক পাবেন না। কিন্তু ধরেন ইকুয়েশন ঠিক আছে, আপনি হচ্ছে কোনো এক জায়গায় ক্যালকুলেশন ভুল করছেন, তাহলে অন্য কথা, মানে মার্ক পাবেন আর কি। বুঝছেন কি? জি স্যার। আরো কারো কোনো কোশ্চেন আছে? স্যার অ্যাসাইনমেন্ট স্যার উভয় পৃষ্ঠে লিখবো কিন্তু স্যার এটা। হ্যাঁ লেখেন, সমস্যা নাই, আমার তো দেখতে সমস্যা নাই। স্যার থিওরিগুলো একটু শর্ট করে দিন স্যার, একটু বলা হতো না। বুঝি নাই আপনার কথা। স্যার থিওরিগুলো স্যার দুটো একটু শর্ট করে দিন। থিওরি শর্ট করে লিখবেন? জি স্যার, একটু শর্ট করে দিলে ভালো হইতো স্যার, এটা বলছি। হ্যাঁ থিওরি তো বলেই দিছি কি কি পড়তে হবে, আবার অ্যাসাইনমেন্টে লেখা থাকবে কিছু, ওইগুলা অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো, সমস্যা নেই। আমি একটু পরেই রাতেই আমি হচ্ছে ক্লাস শেষ করে আমি রাতে ক্লাসরুমে পোস্ট দিয়ে দেবো, ঠিক আছে? একজন বলেন, যে কোনো একজন বলেন। আমাদের প্রেজেন্ট গুলো কি চ্যাট বক্সে দিয়ে দিব? আপনারা আচ্ছা হ্যাঁ দিয়ে দিতে পারেন, দিয়ে দেন, অথবা শেয়ারের মাধ্যমে দিতে পারেন, সমস্যা নেই। শেয়ারকে দিয়ে কালেক্ট করে শেয়ারের মাধ্যমেই দেন, তাহলে ভালো হবে। না শেয়ারের কাছে জমা দেন, শেয়ার আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন। 2 সেকশনে শেয়ারের কাছে জমা দেন।